হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 8-এর বাংলা পাঠ্য বই হলো সাহিত্য মেলা। সেই বইয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প শুভা গত ভিডিওতে পাঠ করেছিলাম। আজকের ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তরগুলো করিয়ে দেওয়া হলো। এখনও যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো এবং পাশের বেল বাটনটি অন করে দাও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেতে পারো। চলো তবে শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালে। 1941 সালে উনি মারা যান। জন্ম কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। কথা কাহিনী, সহজ পাঠ, রাজর্ষি, ছেলেবেলা, শিশু, শিশু ভোলানাথ, হাস্যকৌতুক, ডাকঘর প্রভৃতি রচনা শিশু ও কিশোর মনকে আলোড়িত করে। দীর্ঘ জীবনে অজস্র কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। 1913 সালে সং অফারিংসের গীতাঞ্জলির জন্য এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান। দুটো স্বাধীন রাষ্ট্র ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার রচনা। শব্দার্থ: দস্তুর মতো মানে রীতিমতো বা বিলক্ষণ, বিরাজ মানে সগৌরবে অবস্থান, জাগরুক মানে জাগ্রত বা সজাগ, তর্জমা মানে অনুবাদ, অকর্মণ্য মানে যে লোক কোনো কাজের নয়, অনির্বচনীয় মানে যা ভাষায় প্রকাশ করা যায় না, মর্মবিদ্ধ মানে হলো হৃদয় বিদারক, কপল মানে গাল, সম্পসজ্জা মানে হলো কচি ঘাসের বিছানা, নেপথ্য মানে অন্তরাল, সুক্তি মানে ঝিনুক, অনতিবিলম্বে মানে শীঘ্রই, অন্তর্যামী মানে ঈশ্বর। একে এক। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন? উত্তর হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। 2-এর দাগে প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। 2-এর 1 হলো শুভার প্রকৃত নাম কি? শুভার প্রকৃত নাম সুভাষিনী। 2-এর 2 শুভার বাবাকে? শুভার বাবার নাম হলো বাণীকণ্ঠ। 2-এর 3 শুভা কোন গ্রামে বাস করত? শুভা চণ্ডীপুর নামে গ্রামে বাস করত। 2-এর 4 গল্পে শুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? গল্পে শুভার বন্ধু হিসাবে ছিল গোয়ালের দুটো গাভী, বিড়াল শাবক, ছাগল এবং গোসাইয়ের ছোট ছেলে প্রতাপ। 2-এর 5 কে শুভাকে সু বলে ডাকত? প্রতাপ শুভাকে সু বলে ডাকত। 3-এর দাগে প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও। 3-এর 1 সে নির্জন দ্বীপ্রহর মতো শব্দহীন এবং শব্দ। শুভা প্রসঙ্গে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? শুভা জন্ম থেকে বোবা। দ্বীপ্রহরে যেমন রাস্তাঘাট জনমানব শূন্য থাকে আর রৌদ্রের কারণে সেখানে কোলাহল কোলারব কিছুই শোনা যায় না, তেমনি শুভাও ছিল নির্বান্ধব, একাকী। তার মুখের ভাব ছাড়া অন্য কোনো ভাষা ছিল না। তার চোখের ভাষা অসীম, উদার এবং অতল স্পর্শ গভীর। এই বাক্যহীন মানুষটির মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মহত্ব ছিল। এই জন্য সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করত এবং তার সঙ্গে খেলা করত না। এই কারণে শুভা প্রসঙ্গে লেখক উদ্ধৃত উপমাটি ব্যবহার করেছেন। 3-এর 2 চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও। চণ্ডীপুর গ্রামটি এক নদী দিয়ে ঘেরা। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। নিরলস তন্বী নদীটির সাথে গ্রামের দুধারে সকলের সঙ্গেই তার একটা না সম্পর্ক আছে। দুধারে লোকালয় এবং তরু ছায়া ঘন উচ্চতট। নিম্নতল দিয়ে গ্রাম লক্ষ্মীর স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণকর্ম করে চলেছে। 3-এর 3 শুভার সঙ্গে সর্বশ্রী
ও পাঙ্গুলির সম্পর্ক কীরকম ছিল? শুভার সাথে তার গোয়ালের দুটো গাভীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক ছিল। শুভা ছিল নির্বাক, গাভী দুটো তার মুখের ভাষা না শুনলেও শুভার পদধরি চিনত। শুভার কোনটা আদর, ভৎসনা বা মিনতি করা গাভী দুটো মানুষের চাইতে ভালো বুঝতে পারত। 3-4 এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে শুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। চণ্ডীপুর গ্রামের গোসাইদের ছোট ছেলে প্রতাপের শখ ছিল মাছ ধরা। অপরাহ্নে প্রতাপ যখন মাছ ধরত সেই সময় শুভার সাথে দেখা হতো। যে কোনো কাজে একজন সঙ্গী পেলে প্রতাপের ভালো লাগতো। মাছ ধরার কাজে একজন বাক্যহীন সঙ্গী সবচেয়ে শ্রেষ্ঠ, সেই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝত। 3-5 তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল। কাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে তার এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। শুভার বাবা ও মায়ের সম্পর্কে কথা বলা হয়েছে। শুভার বয়স বেড়ে গেলেও বোবামের পাত্র পাওয়া যাচ্ছিল না, ফলে কন্যা ভারগ্রস্ত পিতা মাতা চিন্তিত হয়ে পড়েছিল। গ্রামের লোকজন নিন্দা করতে শুরু করেছিল, এমনকি তাদের একঘরে করবে বলেও শোনা যাচ্ছিল। তাই শুভার বাবা মা কলকাতায় শুভাকে নিয়ে শুভার অনিচ্ছা সত্ত্বেও শুভার বিয়ে দিয়ে দেয়। একটা বোবা মেয়েকে পরের হাতে সমর্পণ করে দিয়ে বাবা মা জাতি ও পরকাল রক্ষা করে দেশে ফিরে যায়। 4 দাগের প্রশ্নটি, নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 4-1 প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করো। নদীর কলধ্বনি, পাখির ডাক, তরুর মর্মর এসব প্রকৃতির বিভিন্ন শব্দ এবং বিচিত্র গতি। এটাও এক ধরনের বোবার ভাষার মতো। শুভাও কথা বলতে পারে না, তার সঙ্গে প্রকৃতির যে একটি বিশেষ সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক। আসলে সে তার সমস্ত ব্যথা বেদনা প্রকৃতির সঙ্গে ভাগ করে নেয়, কারণ প্রকৃতি নিজে কথা বলে না। বোবা হওয়ার কারণে প্রকৃতির ইঙ্গিত, ভঙ্গি, ভাষার সাথেই শুভার একাত্মতা স্থাপিত হয়, আর এভাবেই মানুষের ভাষার অভাব প্রকৃতি পূরণ করে দেয়। 4-2 শুভার সঙ্গে মনুষ্যতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। শুভার সঙ্গে মানুষের খুব একটা সম্পর্ক না থাকলেও মনুষ্যতর প্রাণীর সঙ্গে সম্পর্ক তথা বন্ধুত্ব খুব ভালোই ছিল। সর্বশ্রী ও পাঙ্গুলি নামে 2টি গাভী এবং একটি বিড়াল শাবক এবং একটি ছাগল ছিল শুভার অন্তরঙ্গ বন্ধু। তারা যেমন শুভার দুঃখে দুঃখিত হতো, তেমনি শুভার আদর, ভৎসনা, মিনতি সবই তারা বুঝতে পারত। শুভা যখন দুহাত দিয়ে সর্বশ্রী গলা জড়িয়ে তার কানের কাছে নিজের গাল ঘষত, তখন পাঙ্গুলি স্নেহের দৃষ্টিতে দেখে তার গা চেটে দিত। বাড়িতে কেউ কোনো কঠিন কথা বললে শুভা এই মুখ বন্ধু দুটোর কাছে চলে আসতো, আর তারাও যেন সহিষ্ণু শান্ত দৃষ্টিতে কোনো এক অনুমান বলে শুভার মনোবেদনা বুঝতে পারত। তার কাছে এসে হাতে শিং ঘষে তাকে সান্ত্বনা দিত। গোয়ালের গাভী ছাড়াও ছাগল ও বিড়াল ছানাও ছিল শুভার বন্ধু। বিড়াল শিশুটি শুভার কোলে ঘুমোতে এলে সে তার ঘাড়ে ও পিঠে আঙুল বলিয়ে ঘুমে সহায়তা করত। 4-3 শুক্লা দ্বাদশীর রাত্রিতে শুভার মনের অবস্থা কেমন ছিল? তার মনের অবস্থা এরকম হওয়ার কারণ কি? কলকাতায় শুভার বিয়ে ঠিক হলে শুভার মন অনির্দিষ্ট আশঙ্কায় ভরে উঠেছিল। চিরপরিচিত জায়গা ও বাল্যসঙ্গীদের ছেড়ে যাওয়ার কথা সে মেনে নিতে পারছিল না। গোয়াল ঘরে গিয়ে নিজের হাতে গাভীদের খাইয়ে তাদের গলা জড়িয়ে কাঁদতে লাগলো। শুক্লা দ্বাদশী রাতে সে ঘর থেকে বেরিয়ে চিরপরিচিত নদীর তটে সম্পসজ্জায় লুটিয়ে পড়ে ধরণীকে যেন বলতে লাগলো ধরণী যেন তাকে না যেতে দেয়। 4-4 গল্পের একেবারে শেষ বাক্যটি গল্পের ক্ষেত্রে কতখানি প্রয়োজন তা আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পের একেবারে শেষ বাক্যটি হলো, এবার তাহার স্বামী চক্ষু ও কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া একা ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল। বোবা মেয়ে শুভার জীবনের অনিশ্চয়তার কথা না ভেবে নিজেদের জাতি ও পরকাল রক্ষার জন্য পাত্রপক্ষকে লুকিয়ে শুভার বাবা বাণীকণ্ঠ তার বিয়ে দেন। তারা বোঝার চেষ্টাই করলেন না যে কথা বলতে না পারার অক্ষমতার কথা না জানালে শুভার জীবনে চরম বিপর্যয় নেমে আসবে। আসলে লেখক শেষের এই বাক্যটির মাধ্যমে আমাদের সমাজকে ব্যঙ্গ ও বিদ্রূপ করেছেন। সমাজের অবস্থা বোঝাতে বাক্যটির প্রয়োজন অনিবার্য ছিল। শেষ বাক্যটির মধ্যে দিয়ে লেখক শুভার স্বামীর মানসিকতাকে কটাক্ষ করেছেন এবং এতে পাঠকের কাছে শুভার জীবনের করুণ পরিণতির এক ভবিষ্যৎ চিত্রও তুলে ধরেছেন। এই কারণেই গল্পের শেষ বাক্যটি গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে এনেছে। 4-5
মানুষ ও মনুষ্যতর প্রাণীর বন্ধুত্ব নিয়ে আরও দু একটি গল্পের নাম লেখো এবং শুভা গল্পটির সঙ্গে তুলনা করো। মানুষ ও মনুষ্যতর প্রাণীর বন্ধু নিয়ে আরও একটি গল্প হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদরিণী। আদরিণী গল্পে মনুষ্যতর প্রাণীর বন্ধু ও ভালোবাসার কাহিনী বর্ণিত হলেও শুভা গল্পের প্রধান চরিত্র শুভা ছিল মানুষ। এই গল্পে শুভা মনুষ্যতর প্রাণীদের ভালোবেসে তার বেদনার প্রকাশ ও ভাব বিনিময় করেছে। মনুষ্যতর প্রাণীগুলোর চরিত্র গল্পে প্রাধান্য পায়নি। 5-1 সে নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। কর্তাখণ্ড এখানে হলো সে, ক্রিয়াখণ্ড হলো নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। 5-2 সে যে কাজকর্ম করিয়া সংসারে উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। এখানে কর্তাখণ্ড হলো বাপ মা, পরাধীন ক্রিয়াখণ্ড হলো যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, এবং স্বাধীন ক্রিয়াখণ্ড হলো বহু চেষ্টার পর সে আশা ত্যাগ করিয়াছেন। 5-3 এতে এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। কর্তাখণ্ড হলো এই বাক্যহীন মনুষ্যের, আর ক্রিয়াখণ্ড হলো বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। 6 প্রশ্নটি নিচের নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 6-1 শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। এটা জটিল বাক্যে পরিণত করতে হবে। উত্তর হবে, যখন শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত তখন প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। 6-2 বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিল। এটা জটিল বাক্যে পরিণত করতে হবে। যে নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে যে তামাক খাইতেছিল সেই বাণীকণ্ঠ। 6-3 বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর উপরেই। তাহার বাখারির বেড়া, আটচালা গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এটি জটিল বাক্যে পরিণত করো। একেবারে নদীর ওপরে অবস্থিত বাণীকণ্ঠের ঘরের যে বাখারির বেড়া, আটচালা গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান তার নৌকাবাহী তাদেরই দৃষ্টি আকর্ষণ করে। 6-4 প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। একটি সরল বাক্যে পরিণত করো। উত্তর হবে, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া তাহার হইয়া কথা কয়। 7 প্রশ্নটি শূন্যস্থান পূরণ করো। এখানে 7-1 আছে অনু দিয়ে তার সাথে শব্দ জুড়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। যেমন দুটো দেওয়া আছে, অনুভব, অনুর সঙ্গে ভব যুক্ত হয়ে অনুভব, অনুর সঙ্গে মান যুক্ত হয়ে অনুমান। তোমাকে তেমনি আরও দুটো করতে হবে। তো এখানে দুটো করে দেওয়া হয়েছে। অনুর সাথে লোম যুক্ত করে অনুলোম, আর অনুর সাথে পম যুক্ত করে অনুপম। তেমনি দিয়ে প্রদীপ, প্রয়ের সঙ্গে দ্বীপ যুক্ত করে প্রদীপ, প্রয়ের সঙ্গে বাস যুক্ত করে প্রবাস, প্রয়ের সঙ্গে বীর যুক্ত করে প্রবীর। 7-3 দিক বিদিক, এটিকে তোমার সন্ধি বিচ্ছেদ করতে হবে। দিক যোগ বিদিক। 7-4 গেরস্থ কোন কথা দিয়ে এসছে? গৃহস্থ থেকে এসেছে। 7-5 পঞ্জিকা থেকে কি এসেছে? পঞ্জিকা থেকে হবে পাজি। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।